আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের মিট উইথ টিচার্স এর নতুন একটা পডকাস্টে। আজকে আমাদের সাথে আছে তোমাদের প্রিয় বিপুল ভাইয়া, আমাদের হালকেনসেন নার্সিং প্রিপারেশনের একজন টিচার। আজকে ভাইয়ের সাথে আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো, বেসিক অনেক কথাবার্তা বলবো। আমাদের ভাইয়া নিজে নার্সিং ভর্তি পরীক্ষায় 2021-22 সেশনে জাতীয় মেধায় 31তম হয়েছিল। কিভাবে সে পড়াশোনা করে 31তম হয়েছে, তার নিজের স্টুডেন্ট লাইফ সম্পর্কে কথাবার্তা জানার চেষ্টা করবে, এবং এর পাশাপাশি তোমাদের টিচার হিসাবে, তোমাদের গাইডলাইনার হিসাবে তোমাদেরকে কি কি গাইড ভাই করতে চায়, এই ওভারঅল আজকে একটা গাইডলাইন সেশন হবে, একটা পডকাস্ট হবে। সো আশা করি তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হবে আজকের এই পডকাস্টটা। সো বিপুল, প্রথমেই ভাইয়া কথাবার্তা যেটা যে পরিচয় দিয়ে কথাবার্তা শুরু করো। হ্যাঁ, যারা ভিডিওটা দেখছেন তাদেরকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে প্রথমেই বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তানভীর ভাইকে আজকের এই পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে বলেছি, আমার নাম মোহাম্মদ বিপুল মিয়া। আমি আপাতত ঢাকা নার্সিং কলেজে চতুর্থ বর্ষে বিএসসি নার্সিং অধ্যয়নরত অবস্থায় আছি। আর আপনি তো বলে দিলেন, আর 21-22 ভর্তি পরীক্ষায় আমি 31তম স্থান অর্জন করেছিলাম। এটাই। আচ্ছা, তো তুমি একজন ছেলে মানুষ হয়ে কেন নার্সিং আসলা? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা যখন বলতাম যে আমি বিএসসি নার্সিংয়ে পড়াশোনা করি, তখন অনেক বলতো নার্সিং আসলে ছেলেরা পড়াশোনা করে। এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রায়ই হইতাম। দেখেন, আমরা যখন নার্সিংয়ে আসি আমরা খুব সচেতনতার সাথেই কিন্তু এসেছি। আমরা যখন ভর্তি পরীক্ষা দিই তার আগে কিন্তু একটা প্যান্ডেমিক সেশন চলছিল। তখনও আমরা নার্সিং বিষয়ে আসলে ওইভাবে জানতাম না, কিন্তু আমাদের কিছু সিনিয়র ভাই ছিল। যেখানে আমি পড়াশোনা করতাম ওখানে আমার সিনিয়র কিছু ভাই ছিল, তারা আসলে নার্সিং বিষয়টা সম্পর্কে একটা ধারণা দেয়। এবং পর্যালোচনা করার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে যেটা রিসার্চ করার মাধ্যমে যেটা জানতে পারি যে আসলে আহ, অন্যান্য কিছুর চাইতে নার্সিংটা বেস্ট। কারণ নার্সিংটা আমার জন্য বেস্ট কেন? দেখেন, নার্সিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে জব সিকিউরিটি আছে। আপনি খুব সহজেই একটা বিশেষ সেক্টরে পড়াশোনা করছেন, যেখান থেকে যা শিখতেছেন তা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারছেন, একটা ফ্যাক্টর। আর 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে আপনি খুব সহজে একটা সেকেন্ড ক্লাস জব পাইতে পারছেন, মানে খুব সহজে যদি সুন্দরভাবে পড়াশোনা করেন, রুটিনভাবে পড়াশোনা করেন, একাডেমিক প্লাস আপনি যদি হসপিটালে ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, একটা খুব সহজে সরকারি হোক বেসরকারি হোক একটা জব পাইতে পারবেন। এটা খুব জব সিকিউরিটির জায়গা থেকে বেস্ট। আর 3 নম্বর বিষয় হচ্ছে প্রতিটা মানুষের জীবনে একটা সেরা স্বপ্ন থাকে, মানুষের উপকার করতে চাই, মানুষের সেবা করতে চাই। তো এই জায়গা থেকে হসপিটালে আসলে হার্ট কারদেরকে বলা হয় নার্সদেরকে। তো সেই জায়গা থেকে আমি মানুষের সেবা করতে পারছি, দেশের সেবা করতে পারছি, একইভাবে আমার পার্সোনাল লাইফটাকে ডেভেলপ করতে পারছি। সব কিছু মিলাই আমার কাছে তখন নার্সিংটাকেই সবচেয়ে ভালো মনে হয়েছে, এজন্য নার্সিং এসেছে। আমি যতটুকু জানি তোমাদের বিপুল ভাইয়া বেশ অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির চান্স পেয়েছিল বাংলাদেশে, একদম সুনামধন্য রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এইগুলা সহ একদম তোমার টপ নচ অনেক পাবলিক ইউনিভার্সিটির চান্স পেয়েছিল আর কি। এখন ভাইয়া এত এত সেরা সেরা ইউনিভার্সিটিগুলো ছেড়ে নার্সিংয়ে কেন আসতে হইলো? ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে পাবলিক ইউনিভার্সিটি বলতে আমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিই তখন তার আগে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছিল। তখন আমরা আসলে ভর্তি পরীক্ষায় অতটা ভালো করতে পারিনি। কিছু কিছু জায়গা থেকে আমরা ওয়েটিং থেকে আসলে একটু পিছিয়ে পড়ছিলাম, বাট সেকেন্ড টাইম আমি যখন পরীক্ষা দিই তখন খুব ভালোভাবে আমরা আসলে প্রিপারেশন নিয়েছিলাম। যখন আপনি যেটা বললেন যে আমরা ভাই যেটা বললো গুচ্ছ ইউনিভার্সিটি, গুচ্ছতে আমার ছিল 66.75, আচ্ছা, অর্থাৎ বাংলাদেশের জগন্নাথ ইউনিভার্সিটি, সাস্ট তখন ছিল। তারপরে আদার্স যত ইউনিভার্সিটি আছে সেখানে ভর্তি হয়, এবং টপ টপ সাবজেক্টগুলোর ভিতরে আমার পড়ার সুযোগ ছিল। কিন্তু আমি তখন ভাবতাম যে আমি এমন কিছু পড়াশোনা করতে চাই যেটা আসলে আমার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো। ধরেন আমি নার্সিংয়ে পড়াশোনা করছি, আমি খুব সহজেই একজন ডক্টর যদি রিপোর্ট দেয় সেটা আমি খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি। একজন রোগীর কি সমস্যা বা কি প্রবলেম হচ্ছে বা তার সাইন সিমটমগুলো কি, এটা আমি বাস্তব জীবনে নিজে দেখতে পাচ্ছি এবং একটা রিসার্চ করতে পারছি। তো আমি জীবনে যাই শিখতেছি না কেন আমি বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারছি। এটা আমার সবসময় ভালো মনে হতো। যেমন আমি সহজভাবে বলি, আমি বাংলা সাহিত্যে পড়ি, আমি ইংরেজি সাহিত্যে পড়ি। যারা বাংলা সাহিত্যে ইংরেজি সাহিত্যে পড়ছে তাদেরকে ছোট করছি না, বাট আমার জায়গা থেকে আমি বলছি আমি বাংলা সাহিত্য পড়ে আমার বাস্তব জীবনে কি প্রয়োগ ঘটাতে পারবো, ইংরেজি সাহিত্য পড়ে আমার জীবনে কি মানে কি প্রয়োগ ঘটাতে পারবো এটা আমার জানা নেই। বরং আমি যদি মেডিকেলে পড়ি বা নার্সিংয়ে পড়ি, আমি যেটা জানছি সেটা আমার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছি, মানুষের সেবা করতে পারছি, এবং সেটা সরাসরি। তো পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে আসার পেছনে আমি 3টা ফ্যাক্টর বলবো। একটা হচ্ছে আমার এখানে আগেও বলছি আমার জব সিকিউরিটি আছে। দেখেন, বাংলাদেশে অসংখ্য আপনার বেকারত্ব বাড়তেছে।
বেকারত্ব মানুষ আসছে, তারা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। পড়াশোনা করার পরে কি হচ্ছে, এই যে সবাই মিলে একটা সেক্টরের প্রতি, বিসিএস, ব্যাংক, প্রাইমারি পরীক্ষা, আদার্স যে জবগুলো আছে, সবাই এক জায়গায় ফোকাস করছে। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা কেমন, আমি যদি নার্সিংয়ে পড়ি, আমি শুধু নার্স, এখানে বিএসসি এবং ডিপ্লোমা দুইটা সেক্টর আছে, এই দুই সেক্টরে যারা পড়াশোনা করে তারাই শুধুমাত্র ওই জবে অ্যাপ্লাই করতে পারছে। হ্যাঁ, আর হচ্ছে এখানে জবের অ্যাপ্লাইটা আমি যদি এবছরের কথা বলি, এবছরে দেখেন যে গত পরশুদিন 3475 জন সেকেন্ড ক্লাস বা নন ক্যাডার পদে নিয়োগ দিল। বাংলাদেশে এমন কোন জায়গা আছে বা কোন সেক্টর আছে যেখানে আপনার 3475 জন সেকেন্ড ক্লাস জব দেয়? সেকেন্ড ক্লাস জব কিন্তু আমি যদি বলি ব্যাংক, তারপর হচ্ছে পুলিশের এসআই, তারপর হচ্ছে পুলিশের এসআই, হ্যাঁ, এই সমমানের চাকরি আপনি সহজে পাইতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে দেখেন 650 প্লাস হসপিটাল আছে, সরকারি হসপিটাল, এছাড়া 5300 প্লাস আছে আপনার বেসরকারি হসপিটাল। এত এত হসপিটাল আছে আমাদের, সেই সংখ্যা দেখেন আমাদের বাংলাদেশে প্রায় এখন 3 লক্ষ নার্স দরকার, বাট বাংলাদেশে আছে মাত্র 95,000। এতগুলো নার্সের সংকট তৈরি হয়েছে। তো সুতরাং নার্সিং সবচেয়ে সম্ভাবনার জায়গা, সামাজিক পদমর্যাদার একটা জায়গা, একটা ভালো গ্রেডের চাকরি পাইতে পারছেন, ব্যক্তিগত এবং পারিবারিকভাবে আপনার সব কিছু মিলায় নার্সিংটা আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে অন্যান্য জায়গার তুলনায়। এটাই আরেকটা কথা হচ্ছে, অনেকেই মনে করতেছে যেটা হচ্ছে অনেকেই যারা নার্সিং পড়তেছে অনেকে ডিমোটিভেটেড করতেছে যে ফিউচার হচ্ছে নার্সিং এর ক্যারিয়ার থাকবে না, বা নার্সিং এর হচ্ছে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে 1-2 বছরের ভিতরে। পেপুলার কাছে কি মনে হয় নার্সিং এর ভবিষ্যৎ ক্যারিয়ারটা কেমন? এটা মোটেও না, বরং নার্সিং এর সম্ভাবনাময় দিন দিন বাড়তেছে। কিভাবে, আমি যদি সহজভাবে বলি, দেখেন বাংলাদেশের নার্সিং এর 3টা সেক্টর আছে। একটা হচ্ছে বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, 3টা সেক্টর আছে। দেখেন বিএসসি মূলত 2008 সালে এটা শুরু হয়। এটার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে বিশ্বমানের নার্স তৈরি করা এবং বিদেশে রপ্তানি করা, বিএসসি নার্সিং তৈরি। সে অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে, চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো নার্সিং কলেজ তৈরি হয়েছে যেগুলো বিএসসি, একই সাথে ডিপ্লোমা নার্সিং। এখন বিএসসির ক্ষেত্রে যেটা হয়েছে, আগে এগুলো ছিল, এখন অনেকগুলো চেঞ্জ হয়েছে। যেমন এখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকার মধ্যকার এগুলো আছে, বা সরকারি ক্ষেত্রে ঢাকা নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ, হ্যাঁ, বা হচ্ছে মানিকগঞ্জ নার্সিং কলেজ, এগুলা। আর এর বাইরে হচ্ছে সিলেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে সিলেট নার্সিং কলেজ সহ অন্যান্য প্রাইভেট নার্সিং কলেজগুলো, বা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি, রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি, এরকম হচ্ছে তোমার বেশ অনেকগুলা বিএসসি নার্সিং যে কোর্সগুলো আছে এগুলা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধীনে, হ্যাঁ। যেমন তারা যারা ঢাকা নার্সিং কলেজে পড়তেছে বা এখানে যারা পড়াশোনা করতেছে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার হচ্ছে চিকিৎসা অনুষদ ওই জায়গা থেকেই হচ্ছে সার্টিফিকেটটা পাইতেছে, বুঝতে পারছো? এটা কিন্তু টোটালি হচ্ছে তোমার একটা অনার্স সমান কোর্স বা গ্রাজুয়েট কোর্স। হ্যাঁ, থ্যাংক ইউ তানভীর ভাই, অনেক কিছু জানেন, এটা আসলে ভালো লাগলো। আমরা হচ্ছে ঢাকা নার্সিং কলেজ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ, সুতরাং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবকিছু পরিচালিত হয়। এখন বিষয়টা দেখেন, বিএসসি নার্সিং সম্পর্কে আমি বলি, সুযোগ সুবিধাগুলো বলি। বিএসসি নার্সিং যদি আপনি পড়েন, তাহলে আপনি স্পেশালি নার্সিং এর জন্য আপনার একটা টেকনিক্যাল সাইড থাকতেছে, এটা সবচাইতে সেফটি একটা জায়গা। একই সাথে আপনার যেহেতু সার্টিফিকেট 4 বছর পড়বেন, 6 মাস ইন্টার্ন করবেন, এটা একটা অনার্স সমানের সার্টিফিকেট। সেক্ষেত্রে আপনি বিসিএস, ব্যাংক, প্রাইমারি, বাংলাদেশের যে কোনো জব সেক্টরে আপনি অংশগ্রহণ করতে পারেন, এটা একটা সুযোগ। তো সুতরাং, আর বিদেশের কথা যদি বলি, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এবং ডিপ্লোমা সবার ক্ষেত্রে বলি, বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর সুবিধা হচ্ছে এটা দিন দিন এটা একটা বিস্তরভাবে বৃদ্ধি পাচ্ছে। কেমন, বাংলাদেশে দেখেন মানুষ এখন এনক্লেক্স পরীক্ষা দিচ্ছে। এনক্লেক্স পরীক্ষা সম্পর্কে যদি বলি, এটা ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য একটা আরএন পরীক্ষা দিতে হয়। ওইটা রেজিস্ট্রেশন নার্স পরীক্ষা যদি উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনি এই 3টা দেশে যাইতে পারেন। আর প্রোমেট্রিক আছে, যেমন বাংলাদেশের গলফ কান্ট্রি যেগুলো আছে, গলফ কান্ট্রি, এই কান্ট্রিতেগুলো আপনি যেতে পারেন এটা প্রোমেট্রিক এক্সামে যদি পাস করেন। একই সাথে যদি আপনার আইএলটিএস স্কোর থাকে 6.5 থেকে 7 থাকে, তাহলে বাংলাদেশের রেজিস্টার্ড নার্সরা খুব সহজে বিদেশ যেতে পারছে এবং একটা হ্যান্ডসাম স্যালারি পাইতেছে। আর হচ্ছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসি কোনো ভেদাভেদ নেই, সবাই চাইতে পারে, তার যদি মেধার মূল্যায়ন ঘটাইতে পারে। আচ্ছা, একটু হচ্ছে অ্যাড করি, যে কথাটা হচ্ছে বিপুল ভাই বলতেছে তোমাদের যে অ্যানক্লেক্সের এখন বাংলাদেশে একটা বলতে গেলে জোয়ার চলতেছে আর কি, এবং বর্তমানে তোমার বাংলাদেশের অনেক মানুষজন এই রিসেন্টলি হচ্ছে অ্যানক্লেক্স পাস করছে আর কি। অ্যানক্লেক্স পাস করলে যেটা হয়, তুমি হচ্ছে এই যে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, মানে
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র, সেখানে হচ্ছে তুমি একজন রেজিস্টার্ড নার্স হয়ে যাবা, ঠিক আছে? এবং একজন রেজিস্টার্ড নার্স হয়ে যাইতে পারলে তুমি হচ্ছে খুব ইজিলি গ্রিন কার্ড পাই যেতেছো, তুমি একদম যাইতেছোই গ্রিন কার্ড হোল্ডার হয়ে তোমার ফ্যামিলি সহ যাইতে পারবে, যেটা আসলে এই যে ইউএসএ তে যাওয়া খুবই টাফ, ইউএসএ তে যাওয়া হচ্ছে খুবই টাফ। কিন্তু এই জায়গায় হচ্ছে বর্তমানে এই তুমি যদি হচ্ছে এনক্লেক্সটা ক্র্যাক করতে পারে, এনক্লেক্স পাস করে তুমি হচ্ছে একদম আরএন হয়ে যাইতে পারবে আর কি। হ্যাঁ, এর বাইরে হচ্ছে গিয়ে তুমি যদি ইংল্যান্ডে যাইতে চাও, হ্যাঁ, যুক্তরাজ্যে, সেখানে হচ্ছে এনএইচএস, হ্যাঁ, এনএইচএস এর অধীনে হচ্ছে একটা পরীক্ষা হয় সিবিটি টেস্ট, ওইটাতে তুমি যদি উত্তীর্ণ হও তাহলে ওইখানে রেজিস্টার্ড নার্স হইতে পারবে। এর বাইরে এই যে মিডল ইস্ট কান্ট্রি যেগুলো বা গলফের কান্ট্রি, এইগুলাতে তুমি হচ্ছে মেট্রিক এক্সাম দিয়ে ওগুলাতে যদি তুমি পাস করতে পারো তাহলে হচ্ছে সেখানেও। সো ওভারঅল সব কিছু মিলাই আসলে এইগুলা বাইরের যে কান্ট্রিগুলো সেগুলোতে নার্সের চাহিদা অনেক বেশি এবং নার্সের হচ্ছে গিয়ে তোমার সুযোগ সুবিধা আসলে অনেক বেশি। সো বিদেশে ক্যারিয়ার হিসাবে, বিশেষ করে যারা হচ্ছে বিএসসি নার্সিং করতেছে তাদের বিদেশে ক্যারিয়ার হিসাবে এটা খুবই ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে আর কি। অন্তত বর্তমানে যারা বাইরের দেশে আছেন খুবই ভালো অবস্থান আছেন এবং ভবিষ্যতে হচ্ছে এটা মানে আরো সম্ভাবনা বাড়বে আর কি। হ্যাঁ, ডিপ্লোমাতে এই জায়গাতে ডিপ্লোমাতে আসলে বাইরে যাওয়ার সম্ভব তুলনামূলক একটু কম, তবে সেই জায়গাতে তারা চাইলে তো পোস্ট বেসিক বিএসসি করতে পারতেছে, পোস্ট বেসিক বিএসসি করে মোটামুটি বিএসসি সমান হয়ে যেতে পারতেছে। জি, ধন্যবাদ। আসলে ডিপ্লোমা ইন নার্সিং আর বিএসসি নার্সিং কোনো পার্থক্য তেমন নাই। পার্থক্য হচ্ছে ওটা 4 বছরের কোর্স আর এটা 3 বছরের কোর্স, ঠিক আছে? একটা হচ্ছে অনার্স সমান কোর্স, ডিপ্লোমারা যদি 3 বছর পর যদি তারা পোস্ট বেসিক কমপ্লিট করে তাহলে তো বিএসসি নার্সিং এর সমান হয়ে গেল। সেক্ষেত্রে বিদেশে যাওয়ার জন্য যাদের যা দরকার তা মোটামুটি যে ক্রাইটেরিয়াগুলো দরকার তা তো গেইন করতেছে। সেক্ষেত্রে বিএসসি ডিপ্লোমা এর আসলে তেমন কোনো পার্থক্য নেই। আচ্ছা, এটা একটা ব্যাপারে হচ্ছে অনেকেই এটা নিয়ে কনফিউশনে থাকে। এগুলা অনেক কোশ্চেন পাওয়া যায় আর কি, যে ভাই আমার জিপিএটা হচ্ছে 8 আছে, আমার জিপি হচ্ছে 8.5 আছে, আমি বিএসসির জন্য প্রিপারেশন নিব না ডিপ্লোমার জন্য প্রিপারেশন নিব, আমার বিএসসি জিপি হচ্ছে 9 আছে। এই যে তার বিএসসির জন্য নিজেকে তৈরি করা উচিত না ডিপ্লোমার জন্য তৈরি করা উচিত, বা কোনটার জন্য তার প্রিপারেশন নেওয়া উচিত, কি মনে হয় এইগুলার ব্যাপার নিয়ে একটু কথা বলো। ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি সহজভাবে যদি বলি, আপনার জিপিএতে যদি টোটাল যদি 9 এর নিচে থাকে তাহলে বিএসসিতে অ্যাপ্লাই করা প্রয়োজন বোধ করছে না। কারণ 9 এর নিচে থাকলে এখানে প্রায় 10 মার্কের উপরে 10 মার্কের একটা কাটা যাচ্ছে। আর বিএসসি নার্সিং এ চান্স পেতে হলে অ্যাটলিস্ট আপনাকে এদিকে হচ্ছে 50 মার্ক থাকবে জিপিএতে টোটাল, এবং 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হবে। এই দুটো মিলে আপনাকে মোট 150 মার্কসের একটা যে এক্সাম হবে, এখানে আপনাকে অ্যাটলিস্ট 120 পাইলে মেয়েদের জন্য সেফ জোন, আর ছেলেদের জন্য 125 পাইলে সেফ জোন। সেক্ষেত্রে যদি আপনার জিপিএ কোনোভাবে 40 থাকে, জিপিএ মার্কস 50-এর মধ্যে, তাহলে ওদিকে 80 তোলার যদি মনে হয় যে আপনার কনফিডেন্স থাকে, যদি খুব আত্মবিশ্বাস থাকে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। কিন্তু আমার মনে হয় যে 9 থাকলেই বিএসসি নার্সিং প্রিপারেশনটা নেওয়া উচিত। 9 বা তার উপরে থাকলে নেওয়া উচিত, এর নিচে আসলে নেওয়া উচিত হবে না। তবে হ্যাঁ, কনফিডেন্স থাকলে ভালো মার্কস নিয়ে আসতে পারলে ছেলেদের জন্য তো 9 নিচে জীবনেও আসলে বিএসসি জন্য ট্রাই করা এটা উচিত না। তবে মেয়েদের ক্ষেত্রে এটা টাফ ব্যাপার আর কি। তবে আমার মনে হয় যে 9 এর নিচে গেলে আসলে বিএসসির জন্য প্রিপারেশন নেওয়া উচিত না, তখন ডিপ্লোমার জন্য প্রিপারেশন নেওয়াটা হয়তো বা একটা ভালো সিদ্ধান্ত হইতে পারে। আরেকটা হইতেছে গিয়ে যদি তোমার মনে হয় যে তুমি প্রাইভেটে পড়বা তাহলে সেইটা নিতে পারো। হ্যাঁ, প্রাইভেট নার্সিং কলেজ সম্পর্কে আপনি যেমন বললেন, অবশ্যই প্রাইভেট নার্সিং কলেজ বাংলাদেশে অনেক নার্সিং কলেজে ভালো আছে। তবে অনেক স্টুডেন্টের কাছে হতাশার গল্প আমরা শুনি। আমাদের অনেক ব্যাচমেট আছে, অনেক জুনিয়র আছে, তাদের কাছে হতাশার গল্পগুলো শুনি। বিশেষ করে আমি খুব র ট্রুথ যদি বলি, যেখানে হসপিটাল নেই, মানে একটা যে আপনি এমন বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হবেন যেখানে হসপিটাল আছে প্লাস কলেজ আছে, এই দুইটাই যেখানে আছে সেখানে ভর্তি হবেন। এখন দেখা যাচ্ছে অনেক আছে বাংলাদেশে অসংখ্য নার্সিং কলেজ আছে যাদের নিজস্ব কোনো হসপিটালে নাই, সেখানে নার্সিং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো সেখানে না ভর্তি হয় ভালো, বেসরকারি দেখেছে এটাই। এখন বিপুল ভাই নার্সিং আসার সিদ্ধান্তটা কেমন ছিল, কি মনে হয়? নার্সিং আসার সিদ্ধান্তটা ছিল আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা পার্ট। আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, দেখেন আমি একটু যদি প্রথম থেকে যদি বলি, আমার যত ব্যাচমেট আছে, আমার ছেলে হোক মেয়ে হোক, যেমন আমার রুমমেট, ও হচ্ছে আর্ম ফোর্স মেডিকেলে চান্স পেয়েছিল, বাইরে মেডিকেলে চান্স পেয়েছিল, খুব অল্পের জন্য মেডিকেলটা মিস করছে। বাট বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি ওর ভর্তি হওয়ার জন্য একটা ক্যাপাবিলিটি ছিল, বাট তার শুধু ইচ্ছা ছিল যে আমি মেডিকেল সেক্টরে পড়াশোনা করব, মানুষের সেবা করব। তো সেই জায়গা থেকে ওর নাম হচ্ছে শুভজিৎ লস্কর বাঁধন, ওই জায়গা থেকে ও কিন্তু নার্সিংটাকে সিলেক্ট করছে এবং ঢাকা নার্সিং কলেজ হয়েছে ওইটা সিলেক্ট করছে। তার মানে কি, মানুষের একটা টেন্ডেন্সি থাকে যে মানুষকে সেবা করতে চাই, সেই জায়গা থেকে ও সিলেক্ট করছে।
ও কিন্তু অন্য কোথাও যাইতে চায় না। সেম ভাবে আমার অসংখ্য ব্যাচমেট আছে যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছেড়ে এসছে, তারপরে অনেক ভালো ভালো একটা জায়গা থেকে এসে ওরা নার্সিংটাকে বেছে নিয়েছে ঢাকা নার্সিং কলেজ। এবং ঢাকা নার্সিং কলেজে ম্যাক্সিমামে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল এবং খুব অল্পের জন্য মিস করছে, ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দুইবার চেষ্টা করে মিস করছে, তারাই মূলত নার্সিংটাকেই বেছে নিছে ওই যে মানুষের সেবা করার জায়গা থেকে। এটাই। আচ্ছা, খুব অনেক কিছু আমরা জানলাম। এখন একটু কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন করবো। নার্সিং, মেডিকেল নাকি বিশ্ববিদ্যালয়, কার হচ্ছে কোনটাতে পড়া উচিত? নার্সিং, মেডিকেল, বিশ্ববিদ্যালয়, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই প্রশ্নের মুখোমুখি আমরা প্রতিনিয়ত হই। দেখেন, যদি কারো দুইটা জিপিএ 5 থাকে এবং একটা আছে জিপিএ 5 আছে, একটা 4.94 আছে বা 4.80 আছে, খুব কাছাকাছি, এবং তার বেসিক ভালো আছে, তার পরিশ্রম করার জন্য মানসিকতা আছে এবং পরিশ্রম করার জন্য যথাযথ সুযোগ আছে, এবং ভালো জায়গা থেকে সে তার ফিনান্সিয়াল প্লাস আদার্স যে সাপোর্টগুলো আছে, আমি তাদেরকে বলবো যে নিঃসন্দেহে মেডিকেলে তুমি এক্সাম দাও, মেডিকেলে প্রিপারেশন নাও। আর ডক্টর হয়তো অনেক ভালো বিস্তারভাবে আরও সেবা করা যায়। আর এখন প্রশ্ন আসি হচ্ছে নার্সিং কখন নেবেন। যদি আপনার মনে হয় যে মানুষের সেবা করা দরকার, মানে সেবা করার আমি শান্তি পাই, মানুষের পাশে থাকলে আমার একটা মানসিক শান্তি পাই, সেই জায়গা থেকে আপনি হচ্ছে এখানে আরেকটা বাস্তবতা, মানে ইয়ার বাস্তবতা কথাবার্তা বলি, সেটা দেখো, মেডিকেল এডমিশনের জন্য আসলে কারা প্রিপারেশন নেয়? ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশে মোটামুটি সর্বোচ্চ মেধাবীরা প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, আমাদের সবারই কিন্তু ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে আমরা ডাক্তার হব। তো মেডিকেল এডমিশন টেস্ট যদি 1.5 লাখ মানুষ দেয়, এর মধ্যে অন্তত 30-40 হাজার মানুষ থাকে যারা আসলে একদম সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নিতেছে এবং যারা আসলে ক্যাপেবল। 1.5 লাখের মধ্যে অন্তত 30-40 হাজার মানুষ আছে যারা আসলে এই তোমার হচ্ছে মেডিকেলে পড়ার জন্য ক্যাপেবল, এভরিথিং সবকিছু তার মানে ঠিকঠাক। কিন্তু দেখা যাবে এখানে তো সিট আছে 5-6 হাজার, এর বেশি তো আর মেডিকেলে চান্স পাবে না। তাহলে এই যে 30-40 হাজার মানুষ যারা ক্যাপেবল, সবাই তার চান্স পাবে না, পাবে হচ্ছে 5-6 হাজার মানুষ। আপনাকে একটু রিয়েলিটি যদি বলি, মানে আমি একটু এক্সাম্পল দিচ্ছি বলি। দেখেন, আমরা আমাদের ব্যাচে ছেলে আছে 7 জন। 7 জনের মধ্যে প্রত্যেক জনের জিপিএ 5, ডাবল জিপিএ 5 আছে প্রত্যেক জনের, এবং ডাবল জিপিএ 5 আছে, এবং এরা হয় মেডিকেল না ইঞ্জিনিয়ারিং, এই দুটার মধ্যে প্রিপারেশন নিয়েছে। নেওয়ার পরে ওই যে আমি কিছুক্ষণ আগে আমার রুমমেটের উদাহরণ দিলাম, ওরা কিন্তু ডাবল জিপিএ 5। আমার পাশের 2 জন থাকে, ওরা কিন্তু একজন রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পড়াশোনা করছে, খুব অল্পের জন্য মেডিকেল মিস করছে। তো সুতরাং সবার কিন্তু একটা জিপিএ ভালো একটা স্কোর আছে, একই সাথে খুব সামান্য জায়গা থেকে যখন স্লিপ করছে মেডিকেল থেকে, তখনই আসলে নার্সিংটাকে তারা বেছে নিছে। এই যে মানুষের সেবা করা, সর্বদাই আমি কথা বলবো, মানুষের পাশে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আমাদের মেইন উদ্দেশ্য মানুষের সেবা করা, তবে ফাইনান্সিয়াল দিকটাও তো দেখতে হবে, টাকা পয়সা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্য নার্সিং যে শুধু মানুষজন নার্সিং এ আসছে মানুষের সেবা করতেছে আর কোনো কিছু হইতেছে না এমন না, ফাইনান্সিয়াল দিক থেকেও চিন্তা ভাবনা করলে এটা যথেষ্ট ভালো একটা প্রফেশন। কি বলেন? এখন মানুষ অবশ্যই আপনার প্রতি আমি একমত পোষণ করছি। এখন দেখেন, প্রতিটা বাংলাদেশের মানুষ কিন্তু এখন সবাই কিন্তু একটা টেকনিক্যাল সাইড খুঁজতে চাই। তাই আমি মনে করি বাংলাদেশের টেকনিক্যাল সাইডের মধ্যে নার্সিং ওয়ান অফ দ্য বেস্ট একটা জায়গা। টেকনিক্যাল সাইড মানে খোঁজার পেছনে অবশ্যই যথেষ্ট লজিক্যাল কারণ আছে। এই যে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বের হচ্ছে, অনার্স পাস করতেছে, মাস্টার্স পাস করতেছে, কিন্তু দেশে কি চাকরি আছে? এই যে তোমাদের বিপুল ভাই বলতেছে, এই যে বাংলা অনার্স, মানে বাংলাতে হচ্ছে গিয়ে তোমার বাংলা সাহিত্য অনার্স করে, ইংরেজি সাহিত্য অনার্স করে, এটা তো বাস্তবে ইমপ্লিমেন্টেশন নাই। ওইতে তাদের চাকরির সেক্টরতে সবাই কিন্তু দিন শেষে বের হয়ে ওই একটা চাকরির পিছনে ছুটতেছে, এক ধরনের চাকরির পিছনে ছুটতেছে, ওই সিভিল সার্ভিসের দিকে যাচ্ছে, মানে ওই বিসিএস এর দিকে ছুটতেছে, ব্যাংক জবের দিকে ছুটতেছে। তো ওগুলোতে আসলে প্রতিযোগিতা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, লাখ লাখ মানুষ প্রতি বছর বের হইতেছে। তো যার কারণে একটা টেকনিক্যাল সাইড, যেমন মনে করে যে নার্সিং থেকে বের হইলে একটা মানে ইজিয়ার তোমার হচ্ছে প্রাইভেট বা গভর্নমেন্ট এক জায়গায় চাকরি করাটা তুলনামূলক ইজিয়ার। হ্যাঁ, আচ্ছা, তারপরে হইতেছে গিয়ে আমরা ওই বিশ্ববিদ্যালয় ভার্সেস নার্সিং একটু কথাবার্তা শুনি। বিশ্ববিদ্যালয় ভার্সেস নার্সিং খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা আসলে খুব গুরুত্ব সহকারে বোঝা উচিত। দেখেন, বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি কয়টা? 40,000 প্লাস। দেখেন, 40,000 প্লাস স্টুডেন্ট শুধুমাত্র এই যে ইউনিভার্সিটি থেকে বের হইতেছে। তার ভিতর বেস্ট কিছু জায়গা আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি স্টুডেন্ট সংখ্যা 40,000 বের হইতেছে প্রতি বছর। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, এরা তো ফ্রন্ট লাইন আছে। হ্যাঁ, এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় আছে যাদের কোনো নিজস্ব ক্যাম্পাস নেই। এমন আছেন অনেক বিশ্ববিদ্যালয়, এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে আমার মনে হয় যেগুলো প্রান্তিক বিশ্ববিদ্যালয়, মানে টপ যেগুলো নাম বললাম, টপ 10 বাদে তারপরে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোর আমি মনে করি যে ওইটার চাইতে সরকারি নার্সিং কলেজ বা এটার ক্ষেত্রে জব সিকিউরিটি তুলনামূলক অনেক হাই।
কেন বললাম? কারণ দেখেন, প্রতি বছর যে 40,000 বের হচ্ছে, আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের হইতেছে, তারপরে এই যে যারা বুয়েটে পড়তেছে, মানে ইলেকট্রিক যারা সাইডে আছে, আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইডে পড়াশোনা করছে, একই সাথে প্রযুক্তির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখানে টোটালি সবাই মিলে কিন্তু ওই এক জায়গায় ফোকাসড করছে দেশে। কোনটা? বিসিএস। কোনটা? ব্যাংক। কোনটা? আপনি হচ্ছে ব্যাংক, তারপরে হচ্ছে প্রাইমারি, এই নিয়োগগুলো। তো আপনি তো বিএসসি নার্সিং পড়ে তো ওইগুলো পরীক্ষা দিতে পারছেন, তাহলে এক্সট্রা আপনি একটা সুযোগ পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি আমি অবশ্যই বলবো বিএসসি নার্সিং সেরা, কারণ আপনি বিএসসি নার্সিং করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের মানে সুযোগগুলো পাচ্ছেন, একই সাথে আপনি একটা বিশেষ টেকনিক্যাল সাইড পাচ্ছেন। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে এটা চাহিদার একটা ব্যাপার আছে। তোমার হচ্ছে প্যাশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তোমার যদি খুব মানে মনে করে যে ল নিয়ে পড়ার খুব প্যাশন আছে, তুমি ল পাইছো একটা, ওটা নিয়ে পড়তে পারো। আর ডিপ্লোমা নার্সিং, তোমার পাবলিক ইউনিভার্সিটি চাইলে ডিপ্লোমা নার্সিংয়ে পড়তে খুব বেশি একটা ভালো সিদ্ধান্ত না, মানে কিছু কিছু জায়গায় ভালো সিদ্ধান্ত যদি সাবজেক্টটা তোমার পছন্দের না হয়। আর বিএসসি নার্সিং অবশ্যই বেস্ট সিদ্ধান্ত হবে যদি তোমার অনেকে ওই যে বললো যে টপ লেভেলের ইউনিভার্সিটি এবং টপ লেভেলের সাবজেক্ট ছাড়া আসলে বিএসসি নার্সিংটা একটা ভালো সিদ্ধান্ত। তবে এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, শুধুমাত্র মানে এভাবে সরাসরি বলা যায় না যে বিএসসি নার্সিং ভালো না পাবলিক ইউনিভার্সিটি ভালো, নাকি? না, পাবলিক ইউনিভার্সিটি যদি কারোর একান্ত নিজস্ব জায়গা থাকে যে আমি এই সাবজেক্টে পড়তে চাই, হ্যাঁ, সে পড়তে, তার অবশ্যই তার ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট প্যাশন আছে, এক্সপেকটেশনের জায়গা আছে, সে পড়তে পারে। কিন্তু আমি যেটা বলছি, কারোর যদি ইচ্ছে থাকে যে আমি আসলে একটা ভালো হ্যান্ডসাম স্যালারি একটা জব পেতে চাই, আমার একটা জব সিকিউরিটি দরকার হয়, ম্যাক্সিমাম দেখেন মিডল ক্লাস ফ্যামিলি, এদের দরকার আগে কি নিজের লাইফ, নিজের ফ্যামিলি, এটা দরকার। সেক্ষেত্রে আমি বলবো যে এই উভয় ক্ষেত্রে আপনি সম্মিলিত হচ্ছে একটা জায়গা পাচ্ছেন, মানুষের সেবা করা, নিজের ব্যক্তিগত জীবনকে ম্যানেজ করা, তারপরে হচ্ছে আপনার জব সিকিউরিটি ম্যানেজ করা, এই সম্মিলিতভাবে আমি মনে করি যে নার্সিংটাই বেস্ট। আচ্ছা, তো আমাদের হচ্ছে আরেকটা জিনিস আমরা করতে চাইতেছি, এই নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে গেলে আসলে আমাদের হচ্ছে স্টুডেন্টদের কীভাবে পড়া উচিত, এই ব্যাপারে বিপুল কি বলবো? আচ্ছা, নার্সিংয়ে যদি কেউ প্রিপারেশন নিতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে প্ল্যান মাফিক, আসলে তুমি নিজে পড়তেছো না কোচিং করতেছো। আমি যদি বলি নিজে পড়ে আসলে খুব কম মানুষ, সবাই মোটামুটি একটা কোচিংয়ের সাথে সম্পৃক্ত। আমি বলবো যদি কোচিং সিলেকশনের ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম অনলাইনের দিকে ঝুঁকে আছে, অনলাইনে যদি কোচিং করতে হয় এমন কিছু কোচিং করা দরকার যেগুলো মোটামুটি বিশ্বস্ততার জায়গা অর্জন করছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি জায়গায়, এই যে নিজে নিজে পড়াশোনাটা আসলে একটু টাফ হয়ে যায়। কারণ দেখো, নার্সিং অ্যাডমিশন টেস্ট হচ্ছে এমন একটা অ্যাডমিশন টেস্ট, যতগুলো ইন্টারমিডিয়েট পড়ে যতগুলো অ্যাডমিশন টেস্ট হয় তার মধ্যে সবচাইতে বেশি সিলেবাস বা সবচাইতে ব্রড সিলেবাস যদি কোনো অ্যাডমিশন টেস্টে থাকে, আমি বলবো সেটা নার্সিং অ্যাডমিশন টেস্ট। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, দেখো ভাই নার্সিং অ্যাডমিশন টেস্টের সিলেবাসে কি, তোমার বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন আসতেছে, বাংলা প্রথম পত্র থেকে আসতেছে, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসতেছে, হ্যাঁ, এনে বাংলা দ্বিতীয় পত্রের আবার ওই গ্রামার ব্যাকরণ যেটা ওইটাও আছে, আবার মেমোরাইজিং পার্টটাও আছে। ইংরেজির ক্ষেত্রে তোমার ইংলিশ গ্রামার থেকেও আসতেছে, ইংলিশ মেমোরাইজিং পার্ট থেকেও আসতেছে, ইংলিশ লিটারেচার থেকেও আসতেছে, সাধারণ গণিত তো আছে, যেগুলো খুব কম ইউনিভার্সিটি মানে কম অ্যাডমিশন টেস্ট আছে, সাধারণ গণিত। দেন হচ্ছে সাধারণ জ্ঞানে তোমার বাংলাদেশ পার্ট আছে, আন্তর্জাতিক পার্ট আছে, সাম্প্রতিক পার্ট আছে। দেন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যারা বিএসসি প্রিপারেশন নিবে, যারা ডিপ্লোমা নিবে তাদের সাধারণ বিজ্ঞান। তো এই যে জিনিসগুলা, এগুলা যে সিলেবাসটা, এটা আসলে তোমার হিউজ সিলেবাস, কন্টেন্টটা অনেক বেশি। তোমার কোনো মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো অ্যাডমিশন টেস্ট এত বিশাল সিলেবাস না, কিন্তু এখানে তোমার সুখবর যেটা সেটা হচ্ছে আসলে এত বিশাল কিছু পড়া লাগে না। তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে পারো, তুমি যদি তোমার যদি একজন ভালো গাইডলাইনার থাকে যে তোমাকে আসলে কোশ্চেন অ্যানালাইসিস করে দিবে, বা তুমি হচ্ছে কী পড়বা সেই জিনিসগুলো তোমাকে মোটামুটি দিয়ে দিবে, তাহলে কিন্তু এখানে নার্সিংয়ে চান্স পাওয়া খুব বেশি একটা কঠিন হওয়ার আছে। নার্সিংয়ে চান্স পাওয়ার, অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য আমি তিনটা টিপস বলবো, তিনটা মেডিসিন। আর মেডিসিন হিসেবে বলি, ফার্স্ট মেডিসিন হচ্ছে আপনি যা পড়বেন, যত ঘন্টা পড়বেন, যত মিনিট পড়বেন, তার অর্ধেক হচ্ছে রিভাইজ করতে হবে। ওকে, যেমন আপনি যদি দিনে 4 ঘন্টা পড়েন, তাহলে আপনাকে 2 ঘন্টা রিভাইজ করতে হবে, তার মানে 6 ঘন্টা পড়া হচ্ছে। এটা আপনি যদি 6 ঘন্টা পড়েন, আমাকে একটু বলতে দেন, আপনি যদি 6 ঘন্টা পড়েন তাহলে আপনাকে 3 ঘন্টা রিভাইজ করতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট মেডিসিন। এই মেডিসিনটা যখন ডোজটা যখন আপনি নিয়মিত নেবেন, তারপরে আপনার হচ্ছে নিয়মিত পরীক্ষা দিতে হবে। আমি পরীক্ষা যখন দিতাম, আমি অসংখ্য পরীক্ষা দিতাম। এই পরীক্ষার আমার একটা হচ্ছে খাতা ছিল, নাম হচ্ছে ভুল, খাতার নামটা হচ্ছে ভুল। আমি যতগুলো পরীক্ষা দিতাম, ওই যে ভুল করতাম সেগুলো আমি লিখে রাখতাম সঠিক উত্তর কি, একই সাথে যেগুলো আমি আন্দাজে দাগাইতাম যেহেতু নেগেটিভ নাই, সেইগুলো লিখে রাখতাম এই প্রশ্নের উত্তর হচ্ছে এই। তো ওই ভুল খাতাটা আমি প্রতিদিন পড়তাম। হ্যাঁ, তো আলটিমেটলি আমি যখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম, তখন আমি 26 মিনিটে আপনার 76টা দাগাই ফেলছি। তখন ওই ভুল খাতা থেকে আমি দেখছিলাম 30টা পাইছি। ওই 30টা কোয়েশ্চেন
খুব কম মানুষ পারছে। মানে যেগুলো আমি সচরাচর জেনারেলি ভুল করছি সেগুলো যখন আমি নিয়মিত রিভাইজ করছি সেগুলো পরীক্ষায় দেখছি যে ওই থেকে আমি অনেকগুলো পাইছি। তো ওইগুলো কিন্তু অন্যজনের কাছে অতটা সহজ ছিল না, ঠিক আছে? তো এই জায়গা থেকে। আর 3 নম্বর হচ্ছে আমাদের অ্যাডিকশন কমাইতে হবে। অ্যাডিকশন বলতে 3 নম্বর ডোজ হচ্ছে আপনাকে ফোন এর প্রতি আসক্ত হওয়া যাবে না। আপনার এই সময়টা হচ্ছে এলোমেলোভাবে বন্ধুদের সাথে আড্ডা বা অন্য কিছুতে যুক্ত হওয়া, এগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে। মানে অ্যাডিকশনের জায়গা থেকে একটু সরে আসতে হবে। তাহলে নার্সিংয়ে এই 3টা মেডিসিন যদি কেউ ফলো করতে পারে, আমি তাকে 100% নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ আসলে নার্সিং। এগুলো সবগুলোই আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাকে অবশ্যই হচ্ছে খুব বেশি প্র্যাকটিস করতে হবে এবং প্রিভিশন দিতে হবে। তুমি যদি দেখো যে আমি একটু আগে যে জিনিসটা বলতে চাইছিলাম, যারা হচ্ছে কোরআনের হাফেজ হচ্ছে হাফেজি পড়াশোনা করতেছে, আমরা কিন্তু খুব অবাক লাগে আমাদের কাছে, তাই না? যে 30 পারা হাফেজ, হ্যাঁ, এত 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 মানে পড়াশোনা, এত বিশাল পড়াশোনা তারা মনে রাখতেছে। আল্লাহর রহমত ছাড়া হ্যাঁ, সম্ভব না। এখানে আরেক জিনিস হচ্ছে তারা যে পড়াশোনার স্টাইলটা সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তারা প্রতিদিন 16 ঘন্টা পড়াশোনা করে, রাত দিন মিলাইয়া। এই 16 ঘন্টার মধ্যে নতুন পড়া কত ঘন্টা পড়ে জানো? মাত্র 2 ঘন্টা। এই ফজরের আগে 1 ঘন্টা, মাগরিবের পরে 1 ঘন্টা, এই 2 ঘন্টা মাত্র নতুন পড়াশোনা। আর বাদ বাকি হচ্ছে সারা দিন রাত খালি রিভিশন। এই যে এর আগের আগে যা পড়ে আসছে এগুলা খালি রিভিশন দিবে। তো তোমার এত বিশাল রিভিশন অন্তত দিতে না পারো, কমপক্ষে এই যে 4-5 ঘন্টা পড়াশোনা করলে যাতে তুমি যা পড়াশোনা করতেছো 3 ভাগের 1 ভাগ অন্তত যাতে রিভিশন দিতে পারো। এর বেশি না পারো 3 ভাগের অন্তত 1 ভাগ যাতে তোমার রিভিশনের জন্য তুমি রাখতে পারো। বুঝতে পারছো? এই রিভিশন ছাড়া আসলে খুব ভালো কিছু করা কঠিন হয়ে যাবে নাকি? এটা সবচেয়ে বড় মেডিসিন। হ্যাঁ, রিভিশন করতে হবে, প্রচুর রিভিশন। এখন পড়াশোনাটা কিভাবে করতে পারে বা আমাদের হচ্ছে কোর্সে ভর্তি হওয়াটা উচিত কিনা, কি মনে করো? হ্যাঁ, দেখেন বাংলাদেশে কিন্তু আমি যতগুলো নার্সিং দেখছি, তো এই 4-5 বছর ধরে এই লাইনে আছি। বাংলাদেশে আমি বলবো যে বাংলাদেশে বর্তমানে বিশ্বস্ত অফলাইনে নার্সিং কলেজ খুব কম আছে। যেগুলো নার্সিং করছে ইদানিং অনেকে ডেভেলপ করছে, বাট অনেকে আসলে প্রতারণার শিকার হয়। তো এই জায়গা থেকে আমাদের দেখেন আমাদের কিন্তু খুব কম। আমরা যে ফ্রি কোর্স মাত্র 2000 টাকার কোর্স দিচ্ছি, এটা মাত্র আমাদের শুধু একটু ব্যক্তিগতভাবে একটু চলাফেরা, আর কিছুই না। বাট আমরা টোটালি কিন্তু ফ্রি দিচ্ছি হিসাব অনুযায়ী। বাংলাদেশে 2000 টাকার কোর্স আপনি কোথায় পাবেন? হ্যাঁ, আমার এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কোনো শিক্ষার্থী যারা নার্সিং অ্যাডমিশন কোচিং করবে তারা যেন ভুল পথে ট্র্যাক্ট না হয়। ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, আমাদের বুয়েট আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, আমরা সবাই মিলে সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম আমরা আনার চেষ্টা করছি। এবং আমি এটা নিশ্চয়তা দিতে পারছি যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট টিচার্স প্যানেল এই হালকেনস্টাইন নার্সিং কলেজ, নার্সিং প্রিপারেশন। হালকেনস্টাইন নার্সিং প্রিপারেশনে আমি এতটুকু আমি আপনাকে 100% নিশ্চয়তা দিতে পারছি, এখানে কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে ভাই এই কোর্সটা চাইতে ওইটা বেটার ছিল। বেটার এর চাইতে বেটারটা বলার অপশন এটা আমরা মোটামুটি একদম না। আমাদের যেটা হইতেছে, আমরা প্রথম থেকে যে জিনিসটা ইনশিওর করতে চাইতেছি সেটা হচ্ছে যাতে আমাদের এটা যে কোনো স্টুডেন্ট বলতে পারে যে ভাইয়া আপনাদের কোর্সটা বেস্ট। যেমন যারা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো করতেছে বা যারা অলরেডি আসলে অন্য কোর্সে ভর্তি হয়ে গেছে, সবাই আসলে খুব পস্তে দিচ্ছে। বর্তমান নার্সিংয়ের পোলাপান একটা কোর্সে ভর্তি হওয়ার পর আরেকটা কোর্সে ভর্তি হতে টাফ হয়ে যায়, বিশেষ করে যারা একটু নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আছে। সো তারপরে অনেকে ভর্তি হইতেছে কষ্ট মষ্ট করে। তো এরা কিন্তু পস্তাইতেছে যে আগে কেন আমি এই কোচিংয়ের সন্ধান পেলাম না, ভাই আপনারা কেন আগে শুরু করলেন না। সো এখন যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো তারা যাতে এই কাজটা না করো, এই জিনিসটা তোমাদেরকে প্রথমে বলবো। কারণ দেখো, আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে কোয়ালিটির জায়গা থেকে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাইছি না। আমরা মেইনলি হচ্ছে গিয়ে তোমার নার্সিং ব্যাকগ্রাউন্ডের মানুষজনই এই কোর্সটা রান করতেছে। তুমি অন্যান্য প্ল্যাটফর্মের কথা চিন্তা করো, যারা আসলে টপ লেভেলের প্ল্যাটফর্মগুলো আছে বা ইট থেকে যারা নার্সিংয়ের এখন তোমার হচ্ছে বাজার ধরছে, যারা এরা কেউ আসলে তোমার নার্সিং ব্যাকগ্রাউন্ডের তেমন কোনো নাই। এক একটা প্ল্যাটফর্ম দেখবে যে নার্সিং ব্যাকগ্রাউন্ডের কেউ নাই, এক একটা প্ল্যাটফর্মে 1-2 আছে জাস্ট ফেস ইউজ করতেছে, ফেস ভ্যালু। কিন্তু আমাদের এখানে তুমি হচ্ছে ক্লাস লেভেলগুলো পাবা, যে বেস্ট লেভেলের ক্লাস। তুমি ফ্রি ক্লাসগুলো দেখো, তোমার কাছে যদি মনে হয় ডেমো ক্লাসগুলো দেখে যে এর চাইতে ভালো অন্য প্ল্যাটফর্মের ক্লাস, তাহলে তো আমাদের কোর্স করার দরকার নেই। তুমি প্রথমত কোর্সের ক্লাসের কোয়ালিটির জায়গা থেকে আমাদের এখানে বেস্ট পাইতেছে। আবার টিচারদের কোয়ালিটির জায়গা থেকে আমরা মেইনলি হচ্ছে নার্সিং ব্যাকগ্রাউন্ডের মানুষজন, বিশেষ করে ঢাকা নার্সিং কলেজের টিচাররাই হচ্ছে তোমাদের বেশি, তাই না? বেশিরভাগ ক্লাস হচ্ছে এই ঢাকা নার্সিং কলেজের টিচাররাই নেবে। এর বাইরে হচ্ছে অল্প কিছু ক্লাস আমরা তারপরে যাদের দিচ্ছি এরাও দেশসেরা। ঢাকা মেডিকেল কলেজ, মেডিকেলের দেশসেরা প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি দেশসেরা প্রতিষ্ঠান। সো দিন শেষে আসলে তোমাদের জন্য যেটা বেস্ট হবে আমরা সেইভাবেই হচ্ছে প্ল্যানটা করছি। এবং এখানে দেখো, আমাদের যদি নার্সিং চ্যাম্পিয়ন ব্যাচ 2025 যেটা আছে সেটার ব্যাপারে বলি, তাহলে এখানে আমাদের তোমার 120টার অধিক
টপিক ওয়াইজ কমপ্লিট ক্লাস থাকবে, 120টার অধিক টপিক ওয়াইজ কমপ্লিট ক্লাস। তারপরে হচ্ছে গিয়ে তোমার 15টার অধিক কোশ্চেন সলভিং ক্লাস, 15টার অধিক প্রবলেম সলভিং ক্লাস, 10টার অধিক হচ্ছে গিয়ে তোমার রিভিশন এবং সাজেশন ক্লাস। হ্যাঁ, এরপরে হচ্ছে 200টার অধিক পরীক্ষা। আমরা যে গুরুত্বটা দিচ্ছি যে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, 200টার অধিক আমরা পরীক্ষা রাখতেছি। আমাদের কিউএনএ অ্যানালাইসিস নার্সিং যে মেগা বুকটা আছে, আমাদের দীর্ঘদিনের হচ্ছে পরিশ্রমের ফসল, সেইটার যে সফট কপিটা পিডিএফটা, সেটা কিন্তু স্টুডেন্টদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমাদের 1-to-1 গাইডেন্স, এই যে তোমাদের বিপুল ভাইয়া, তারপরে এই যে ঢাকা নার্সিং কলেজ সহ বাংলাদেশে একদম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বা একদম দেশ সেরা হচ্ছে গিয়ে তোমার টিচার প্যানেল যারা আছে, তাদের সাথে তুমি 1-to-1 কথা বলতে পারো, 1-to-1 গাইডেন্স পাবো, ফ্রি মেন্টরশিপ পাবা, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপ সাপোর্ট। মানে এক কথায় নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য আসলে তোমার যা যা প্রয়োজন সব কিছুই আসলে এক জায়গায় পেয়ে যাচ্ছে। এর বাইরে আসলে তোমাদের অন্য কোনো কিছু লাগবে না। হ্যাঁ, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন, হালকা ইনস্ট্যান্ট নার্সিং প্রিপারেশন তোমার জন্য সেরা কিছু নিয়ে আসছে করছি। ধন্যবাদ ভাই। আর কোন প্রশ্ন আছে? এখন ব্যাপার হইতেছে, কোর্সের ব্যাপারে তো আমরা জানলাম। হ্যাঁ, এখন কোর্সে ভর্তি হওয়া কেন উচিত সেটা ব্যাপারে মোটামুটি কথাবার্তা বললাম। এখন বইয়ের ব্যাপারে কি কথাবার্তা বলবো? বই কি বই পড়া উচিত? বইয়ের বিষয়ে যদি বলি, দেখেন আমরা অনেক মানে বাংলাদেশে যতগুলো নার্সিং এর বই আছে, আমরা সব বই অ্যানালাইসিস করছি, ঠিক আছে? এবং অ্যানালাইসিস করার পরে আমরা এমন একটা ভিন্ন মাত্রায় এমন একটা বই আনতে যাচ্ছি যেটা অল্প সময়ের মধ্যে বেস্ট একটা প্রিপারেশন নেওয়া যায়, এবং যেখানে আপনার একটা মানে গত বছরের প্রশ্ন খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা আছে, একই সাথে এমনভাবে সাজানো হয়েছে বইটা কাছে আছে আমার। এই বইটা পেজ সংখ্যা অনেক কম, তুলনামূলক কম, এবং এর মধ্যে সবচেয়ে বেস্ট আছে। কোনো ধরনের এক্সট্রা কথা বলা মানে এক্সট্রা কিছু এর মধ্যে নাই, যেগুলো জিস্ট পয়েন্ট সেগুলো আছে। এর বাইরে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সফট কপি দিব, তারপরে আমাদের যে স্লাইড আছে সেখানে আমরা মেনটেন করে দেব। তো আমি বলতে পারি যে আমাদের বই আর মূল বই তো আছে। দেখো, অনেকে বলতে পারে যে এই নার্সিং বই পড়ে সেরা হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে। আসলে এটা বিষয় না, তোমাকে মূল বই পড়তে হবে। যেমন বাংলার জন্য কি ভাই, বাংলার জন্য হচ্ছে আপনাকে ইন্টারমিডিয়েটের যে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি থেকে একটা প্রশ্ন, কিছু সব প্রশ্নে আছে। একই সাথে বাংলা ব্যাকরণ 9ম-10ম শ্রেণীর ব্যাকরণ থেকে আসে। তারপরে জিকে আপনি সারা জীবন যা পড়ছেন সেটারই একটা সম্মিলিত বই আছে, এটা খুব সুন্দর করে দেওয়া আছে। জিকের জন্য আলাদা বই পড়া লাগবে না। তারপর ম্যাথ আমরা যা সলভ করাবো ক্লাসে, ওইটাই এনাফ। আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য না, আমাদের আসলে মূল বইয়ের চাইতে আমাদের কোর্সটা মোটামুটি আমরা এমন ভাবে সবকিছু দেওয়ার চেষ্টা করছি, কেউ যদি এগুলো ভালো মতো করে শেষ করে ভাই হয়ে যাবে। মূল বই প্লাস আমাদের এটা থাকলেই একদম। এখানে মূল বই যদি পুরাটা পড়তে যায়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এখানেই মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বলতেছি আমাদের এই কোর্সে, এই জন্যই হচ্ছে আমাদের কোর্সের প্রয়োজন। অন্যান্য যেমন মনে করো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো ভালো করে পড়তে হবে, মানে এখান থেকে তোমার হিউজ মার্ক। তো এর বাইরে আসলে আর শুধুমাত্র ইংলিশের সাধারণ জ্ঞান আছে, কিন্তু আমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে মাত্র 40 মার্ক। এখানে যদি তুমি পুরো বইগুলো পড়তে যাও তাহলে তোমার মাথা নষ্ট হবে, এবং দেখবা যে অ্যাডমিশন টেস্টে তুমি মারা খাইতেছো। কারণ তোমাকে আগে বুঝতে হবে তোমার কোন জায়গায় গুরুত্ব দিতে হবে, তা না হলে মারা খাওয়া ছাড়া আসলে উপায় নাই। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আর এই যে বইয়ের ব্যাপারে তোমরা অবশ্যই আমাদের এই কিউএনএ নার্সিং অ্যানালাইসিস মেগা বুক এগুলো তোমরা নিতে পারো। এগুলো হচ্ছে তোমাদের নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য বেস্ট প্রিপারেশনের জন্য, এর চাইতে আসলে বেশি কিছু লাগবে না, এবং এইগুলাই রকমারিতে পাওয়া যাবে। সেগুলো লিঙ্ক পেয়ে যাবা এই কমেন্ট সেকশনে, এবং হচ্ছে গিয়ে তোমার ইয়েতে আমাদের পেজে ইনবক্স করলে, হালকা ইনস্ট্যান্ট নার্সিং প্রিপারেশন পেজে ইনবক্স করলে তোমরা হচ্ছে জানতে পারবে, ঠিক আছে? সো এইগুলো ছিল হচ্ছে আমাদের মানে কোর্সের বইয়ের ব্যাপারে কথাবার্তা। এখন ভাই ভবিষ্যৎ পরিকল্পনা কি বলেন? ব্যক্তিগত অবশ্যই প্রথম আমার সবচেয়ে বড় স্বপ্ন, আমি মানুষের সেবা করতে চাই দিন শেষে। এটা আমার ব্যক্তিগত জীবনের চাইতে মানুষের জন্য জনকল্যাণে কাজ করে আমি বেশি শান্তি পাই, মানসিক শান্তি পাই, আমার পরিবার সম্মানিত হয়। এই জায়গা থেকে আমার এটাই সবচেয়ে বড় পরিকল্পনা। আমি সারা জীবন মানুষের পাশে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই। মুমূর্ষ রোগীর আমি সুস্থ করে তাদের যে একটা হাস্যোজ্জ্বল মুখ, সেটা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি এবং আমার বড় অর্জন। এটাই আমি সবসময় চাই, আর কিছু না। এটাই যথেষ্ট ইহকাল এবং পরকালের জন্য, এটাই আমার চাওয়া, আর কিছু। আচ্ছা, সো আমরা বিপুল ভাইয়ের কাছ থেকে আসলে অনেক কিছু শিখলাম। এই যে ভাই বলতেছে মানুষের সেবা করবো, হ্যাঁ মানুষের সেবা তো অবশ্যই। এখন দেখো পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে সবগুলো প্রফেশনই কিন্তু আসলে দিন শেষে মানুষের সেবা করার জন্যই। কিন্তু এই নার্সিং প্রফেশন বা আমাদের এই মেডিকেল প্রফেশন এগুলো আসলে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট বা এখানে সেবাটা কেন মুখ্য বা এখানে কেন ফুটে উঠতেছে? কারণ এখানে আমরা কিন্তু একদম সরাসরি মানুষের সেবা করতে পারতেছি। এগুলো কিন্তু অন্য কোনো প্রফেশন আসলে এইভাবে সরাসরি মানুষের সেবা করা যাইতেছে না। একজন মানুষের জন্ম হয় একজন নার্সের হাতে, একজন মানুষের মৃত্যু হয় নার্সের হাতে। আসলে মানে হাতে বলতে ওইটা বলতেছি না যে মানে সরাসরি থাকতেছে আর কি।
এই জায়গায়। হ্যাঁ, সো এই হচ্ছে কথাবার্তা। আমরা আশা করি আজকের এই পডকাস্টটা তোমাদের জন্য হচ্ছে অনেক অনেক হেল্পফুল ছিল, তোমাদের কাছে ভালো লাগছে। এখন তোমরা আসলে যারা যারা পুরো পডকাস্টে আমাদের সাথে ছিল, তারা হচ্ছে কে কোন জায়গা থেকে আমাদের এই পডকাস্টের সাথে যুক্ত ছিল এবং কে কোন কোর্সে পরীক্ষা দিবে, বিএসসি, ডিপ্লোমা নাকি মিডওয়াইফারি, সেটা একটু জানিয়ে দিতে পারো। এবং একই সাথে আমাদের আজকের এই পডকাস্টটা তোমাদের কাছে কেমন লাগছে সেই ব্যাপারে অবশ্যই জানাতে ভুলবা না। এবং পরবর্তীতে তোমাদের বাকি যে টিচারগুলো আছে কিংবা এরকম নার্সিং ভর্তি প্রস্তুতিতে যখন হচ্ছে ভর্তি পরীক্ষা দিছিল এরকম যারা দেশ সেরা হয়েছে তাদেরকে নিয়ে আমরা আরো পডকাস্টের আয়োজন করবো কিনা, তোমাদের সেই রেসপন্সগুলো আমরা আশা করি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের আজকের পডকাস্টে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই।